একটি সুতা আর সুঁই কি অন্যায়ের প্রাসাদ ধ্বংস করতে পারে? বাসর রাতে খালি পায়ে বের করে দেওয়া এক কোণে কিভাবে এমন রানীতে পরিণত হয় যে তার সাথে বিশ্বাসঘাতকতাকারীদের পায়ের নিচের মাটি কাঁপিয়ে দেয়? আজ আমরা নায়রার গল্প বলবো, বেদনার গল্প যা মর্যাদায় পরিণত হয় এবং দারিদ্র্য যা সম্মানে পরিণত হয়। প্রস্তুত হন, কারণ সত্য কখনো মরে না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করে কথা বলার জন্য। সেদিন সূর্য অস্ত যাওয়ার সময় বিবর্ণ দেখাচ্ছিল, যেন নাখিল গ্রামের দুঃখের দিনে উঠতে অস্বীকার করছিল। বড় বাড়িটি, যা সবসময় হাসি আর দামি ধূপের গন্ধে ভরে থাকত, সেখানে নেমে এলো এক ভয়াবহ নীরবতা। মারা গেছেন হাজী শাকের, সেই মানুষটি যিনি তার সাদা মনের জন্য পরিচিত ছিলেন, যার মন ছিল সবার জন্য উদার। নিজের ঘামে গড়া সম্পদ দিয়ে তিনি তার একমাত্র মেয়ে নায়রার জন্য এক রাজকীয় জীবন নিশ্চিত করেছিলেন। নায়রা তার ঘরের এক কোণে বসে বাবার জামা আঁকড়ে ধরেছিল, যার ভাঁজে ভাঁজে তখনও বাবার গায়ের গন্ধ লেগেছিল। গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও ঘরের শীতলতা আর বাইরে পুরনো এক জগ থেকে পানির ফোঁটা পড়ার শব্দ, এখানের প্রতিটি ছোট জিনিস নায়রার হৃদয়ে যন্ত্রণার মতো বাজছিল। নায়রার মনে পড়ল ছোটবেলার কথা, যখন বাবা তাকে কাঁধে নিয়ে কমলা বাগানে ঘুরতেন। তিনি ভালোবাসা মাখা কণ্ঠে বলতেন, নায়রা, তুমি এই উপত্যকার রাজকুমারী, আমার সব সম্পদ তোমার মুখের এক চিলতে হাসির জন্য উৎসর্গিত। নায়রা বাবার দিকে তাকাত আর ভাবত, এই পাহাড় কখনো টলবে না। মনে পড়ল বাবা কিভাবে তাকে মানুষের সাথে মেলামেশার আদব কায়দা শেখাতেন, কিভাবে সততা আর আমানতদারি উপদেশ দিতেন। সেই সব স্মৃতি এখন তার চোখের সামনে ভাসছে, যখন সে দেখছে বড় দরজা দিয়ে কফিন বের করা হচ্ছে। তার মনে হল আত্মার একটি অংশ যেন ছিঁড়ে মাটির নিচে পুঁতে ফেলা হচ্ছে। সে চিৎকার করে কাঁদছিল না, বরং নীরবে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, সেই নীরবতা যা বড় ঝড়ের পূর্বাভাস দেয়। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে হাজী শাকের তার ভাই আব্দুল হামিদের হাত ধরে দুর্বল কণ্ঠে বলেছিলেন, ভাই, নায়রা তোমার কাছে আমার আমানত। দুনিয়া বড় প্রতারক, আমি তার জন্য যথেষ্ট রেখে যাচ্ছি, যাতে সে সম্মানের সাথে বাঁচতে পারে। আমার পরে তুমিই তার বাবা। নায়রা দেখল তার চাচা বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন, বাবার চোখের পানি মুছিয়ে দিলেন এবং আমানত রক্ষার শপথ নিলেন। সেই মুহূর্তে নায়রা বুকে ব্যথা অনুভব করলেও নিজেকে সান্ত্বনা দিল, আলহামদুলিল্লাহ, বাবার মতো একজন চাচা আছেন, তিনি আমাকে হারিয়ে যেতে দেবেন না। সে জানত না যে চাচার সেই চোখের পানি ভাইয়ের জন্য শোকের ছিল না, বরং তা ছিল কুমিরের কান্না, যে ভাইয়ের মৃত্যুতে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সম্পদের ওপর ঝাঁপিয়ে পড়ার সুযোগ দেখছিল। দাফনের পর প্রথম রাত এলো। বাড়িটি এত বিশাল মনে হল যে ভয় লাগছিল। নায়রা দেয়ালে ছায়ার নড়াচড়া দেখে ভয় পাচ্ছিল। বাইরের বারান্দায় পায়ের শব্দ শুনে ভাবছিল বাবা মসজিদ থেকে ফিরছেন, কিন্তু সত্যটা মনে পড়তেই সে গুটিসুটি মেরে গেল। সেই রাতে চাচা ছাড়া কেউ তাকে দেখতে এলো না। চাচা মেকি গাম্ভীর্য নিয়ে ঘরে ঢুকলেন। মেকি স্নেহ দেখিয়ে তার মাথায় হাত রেখে বললেন, কেঁদো না মা, আমি তো আছি। চাচার বাড়িই তোমার বাড়ি, আর আমার ছেলে খালেদ তোমার ঢাল। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। নায়রা কিছুটা নিরাপদ বোধ করে ঘুমিয়ে পড়ল। সে জানত না যে বন্ধ দরজার ওপাশে মুখোশ ছিঁড়তে শুরু করেছে এবং পাশের ঘরে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। শ্রোতাবন্ধুরা, আপনারা কি কখনো অনুভব করেছেন যে একজন মানুষের চলে যাওয়ায় পায়ের নিচের মাটি সরে গেছে? নায়রা আজ সেই দেয়াল হারিয়েছে যার উপর সে ভরসা করত, আর ভেবেছিল চাচার মাঝে বেড়া খুঁজে পেয়েছে। কিন্তু ভাগ্য কঠিন শিক্ষা লুকিয়ে রাখে। যে হাত আজ চোখের পানি মুছিয়ে দেয়, তারাই পরে কান্নার কারণ হয়। নায়রা এখন ঘুমাচ্ছে, বাবা আর কমলা বাগানের স্বপ্ন দেখছে। তাকে স্বপ্ন দেখতে দিন, কারণ আগামী ভোর সেই মুখোশ খুলে দেবে যা দাফনের পর থেকেই খুশে পড়তে শুরু করেছে। পরবর্তী রাতগুলোতে নায়রার চোখে ঘুম আসত না। সে বিছানায় শুয়ে উঁচু ছাদের দিকে তাকিয়ে থাকত, যেখানে চাঁদের আলোয় ছায়ারা অদ্ভুত সব আকৃতি তৈরি করত। পুরনো দেয়াল ঘড়ির শব্দ শোনা যেত। প্রতিটি টিক টিক শব্দ তার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করত। সে পাশের বালিশের দিকে হাত বাড়াত, যেখানে বাবা মাঝে মাঝে বসে তাকে গল্প শোনাতেন। বালিশটা ছিল ঠান্ডা,
ঠিক সেই সত্যের মতো যা থেকে সে পালানোর চেষ্টা করছিল। মনে পড়ল বাবা কিভাবে ভয় পেলে তার মাথায় হাত বুলিয়ে দিতেন এবং বলতেন, ঘরবাড়ি ভয় দেখায় না নায়রা, মানুষই ভয় দেখায়। এখন বাবার সেই ঘরটাই ভীতিকর হয়ে উঠেছে, কারণ সেখানে তার আত্মা নেই। শোকের ভারী দিনগুলো যুগের মতো মনে হল। এক বিবর্ণ সকালে চাচা আব্দুল হামিদ নায়রাকে তার এবং খালেদের সাথে নাস্তা করার জন্য ডাকলেন। চায়ের কাপের শব্দ, টেবিলে নানা পদের খাবার সাজানো ছিল, কিন্তু নায়রা খাবার দেখছিল না। সে বাবার খালি চেয়ারটার দিকে তাকিয়েছিল। চাচা তার দৃষ্টি লক্ষ্য করলেন। তিনি কাছে এসে বসলেন এবং অতিরঞ্জিত স্নেহে তার হাতে হাত রাখলেন। চাচার হাতের স্পর্শ ছিল ঠান্ডা, যা নায়রার হাতে এক সন্দেহজনক চাপ দিচ্ছিল। চড়া আতরের গন্ধে চাচা তার মনের কুমতলব ঢাকার চেষ্টা করছিলেন। তিনি মধুর স্বরে বললেন, মা আমার, কান্না মৃত মানুষকে ফিরিয়ে আনে না। তোমার বাবা তোমাকে আমার জিম্মায় আমানত রেখে গেছেন। তোমাকে এভাবে শুকিয়ে যেতে দেখে আমি সইতে পারছি না। তুমি এই বাড়ির ফুল, আর বাড়ির নিরাপত্তার জন্য বেড়া দরকার। চাচা তার ছেলে খালেদের দিকে ফিরলেন, যে লাজুক ও বাধ্য ছেলের অভিনয় করছিল। চাচা নায়রাকে বললেন, মা, তুমি একা, আর তোমার বাবার টাকা জমি বিদেশিদের লোলুপ দৃষ্টিতে আছে। আমি বুড়ো মানুষ, কখন মরে যাই ঠিক নেই। খালেদই একমাত্র যে তোমাকে এবং তোমার সম্পদ রক্ষা করবে, যেমন তোমার বাবা করতেন। কেমন হয় যদি আমরা তোমাদের বিয়ে দিয়ে দেই? এতে তোমার এবং তোমার সম্পত্তির ওপর তার আইনি অধিকার থাকবে। নায়রার বিভ্রান্তি দেখার জন্য তিনি কয়েক সেকেন্ড থামলেন। নায়রা তার সাথে বেড়ে ওঠা চাচাতো ভাই খালেদের দিকে তাকালো। সে তাকে ভাই হিসেবেই দেখত, কিন্তু চাচার মুখে নিরাপত্তা আর সুরক্ষার কথা তার ভাঙা মনে গভীর প্রভাব ফেলল। সে দেয়ালে টাঙানো বাবার ছবির দিকে তাকালো, যেন পরামর্শ চাইছে। চাচা তাকে ভাবার সুযোগ না দিয়েই যোগ করলেন, এটা তোমার বাবারও স্বপ্ন ছিল নায়রা, তোমাকে তার ভাইয়ের ছেলের ঘরে রানীর মতো দেখা। সেদিন সন্ধ্যায় চাচা বাবার অফিসে নায়রাকে ডাকলেন। অফিসটিতে তখনও বাবার প্রিয় তামাক আর পুরনো কাগজের গন্ধ ছিল। চাচা তার সামনে এক গাদা কাগজ রাখলেন। ভয়ের মোড়কে জড়ানো কাজের সুরে তিনি বললেন, যেহেতু কাল ইনশাআল্লাহ আমরা বিয়ের কাজটা সারব, তাই কিছু আইনি কাগজ গুছিয়ে নেওয়া দরকার। অপরিচিতরা তোমার বাবার নামে মিথ্যে ঋণের দাবি করছে। তোমার জমি বাজেয়াপ্ত হওয়া থেকে বাঁচাতে তোমাকে এই কাগজগুলোতে সই করতে হবে। এটা শুধু আমমোক্তানামা, যাতে আমি আদালতে তোমার হয়ে লড়তে পারি। সহল সরল মনের নায়েরা, যে সঠতা চেনে না, কলম হাতে নিল। তার হাত কাঁপছিল, চাচার ভয়ে নয়, পরিস্থিতির গাম্ভীর্যে। সে ধীরে ধীরে বেশ কয়েকটি কাগজে সই করল। একটি অক্ষরও পড়ল না। বাবার মুখের আদল যার মুখে, তার সামনে সে কিভাবে অবিশ্বাসের দৃষ্টিতে পড়বে? কালি শুকানোর সাথে সাথে চাচা কাগজগুলো ছোঁ মেরে বুকে জড়িয়ে ধরলেন, যেন হারানো গুপ্তধন পেয়েছেন। তার চেহারার মেকি দুঃখ নিভে গেল, জ্বলে উঠল লোভের আগুন। তিনি ঘর থেকে বেরিয়ে নায়রাকে অন্ধকার বারান্দায় একা রেখে গেলেন। খালেদের সাথে তার দেখা হলো। তারা কথা বলল না, শুধু এক ঠান্ডা বিজয়ের দৃষ্টি বিনিময় করল। খালেদ, যে এতক্ষণ লাজুক সাজ ছিল, তার মুখে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। ফিসফিস করে বলল, কাজ শেষ বাবা, পাখি খাঁচায় বন্দী হয়েছে। নায়রা তখন ঘরে নামাজ পড়ছিল আর আল্লাহর শুকরিয়া আদায় করছিল যে তিনি তাকে রক্ষা করার মানুষ দিয়েছেন। সে জানত না যে সে মাত্র নিজের পুরনো জীবন থেকে নির্বাসনের আদেশে সই করেছে। দেখেছেন কিভাবে মিষ্টি কথা রেশমে মোলানো বিষাক্ত দাঁত হতে পারে? নায়রা কোনো আইনি কাগজে সই করেনি, সে সই করেছে তার সমস্ত উত্তরাধিকার, বাবার ঘামে গড়া প্রতিটি বালুকণা ত্যাগের দলিলে। ফাঁদ পাতা শেষ, জাল বোনা হয়েছে নিপুণভাবে। কাল সেই নামমাত্র বিয়ের দিন, যেদিন আদরের ঘর এক অন্যরকম কারাগারে পরিণত হবে। সেদিন রাতে নায়রা বাড়ির পেছনের বাগানে একা বসেছিল। পাম গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন এই গোপন ষড়যন্ত্রের নীরব সাক্ষী। চাচার কথাগুলো তার মাথায় ঘুরছিল, সুরক্ষা, নিরাপত্তা, বিদেশিদের ভয়। সে কাঁপানো গলায় নিজেকে জিজ্ঞেস করল, নিরাপত্তার জন্য কি এত তাড়াহুড়ো দরকার? বাবা কি আমার এই ভাঙা অবস্থায় আমাকে এমন সিদ্ধান্তে বাধ্য করতেন? কিন্তু প্রতিবারই সে দুর্বল অনুভব করত। বাবার ছবি মনে ভেসে উঠত, আর সে নিজের সন্দেহ দূর করে নিজেকেই দোষ দিত খারাপ ভাবার জন্য। নায়রা তার বড় আয়নার সামনে বসেছিল, যে আয়না একসময় তার হাসি খুশি মুখ দেখাত, আজ সেখানে সে সাদা বিয়ের পোশাকে। কিন্তু এতে কোনো আনন্দ নেই। কাঁধে খুব ভারী মনে হচ্ছিল, যেন রেশমের কাফন।
লম্বা কালো চুলে চিরুনির ঠান্ডা স্পর্শ। সাজুনি যে কস্তুরী ঘ্রাণ মাখিয়েছিল তা নায়রাকে সুবাসিত করার বদলে দম বন্ধ করে দিচ্ছিল। বাবার ছবির দিকে তাকিয়ে এসে মনে মনে বলল, তুমি কি আমার উপর খুশি বাবা? তুমি কি এটাই চেয়েছিলে? ছবি উত্তর দিল না। উত্তর দিল দেয়ালের নীরবতা, যা বলছিল কোথাও কিছু ভুল হচ্ছে। বাড়ির উঠোনে বিয়ের আসর বসল। চাচা আব্দুল হামিদ মুকুট পরা রাজার মতো ঘুরছিলেন, অতিথিদের হাসি আর প্রতিশ্রুতি বিলাচ্ছিলেন। আর বর খালেদ নায়রার পাশে বসেছিল এক সন্দেহজনক নির্লিপ্ততা নিয়ে। বাদ্যযন্ত্রের শব্দ নায়রার কাছে যুদ্ধের দামামার মতো লাগছিল। মানুষের দৃষ্টিতে ছিল করুণা আর বিস্ময়ের মিশ্রণ। বাবার মৃত্যুর পর এত দ্রুত বিয়ে? খালেদ তার কানে ভালোবাসার একটি কথাও বলল না। সে বারবার ঘড়ি দেখছিল, যেন ওই ভারী কাজটা শেষ হওয়ার অপেক্ষা করছে। আংটি পরানোর সময় তার হাতের স্পর্শে কোনো নির্ভরতা ছিল না, ছিল শিকারের হাতে হাতকড়া পরানো এক জেলারের নিষ্ঠুরতা। অনুষ্ঠান শেষে লোকজন চলে গেল। বাড়িটি অদ্ভুত নীরবতায় ডুবে গেল। নায়রা তার নতুন ঘরে ঢুকে খালেদের অপেক্ষা করতে লাগল, ভাবল হয়তো ভবিষ্যৎ নিয়ে কথা বলবে। বিপর্যয় শুরুর আগে নায়রা কিছু মুহূর্ত একা বসেছিল। সে ধীরে ধীরে কানের দুল খুলল আর আয়নায় নিজের দিকে তাকাল। সে নিজেকে চিনতে পারছিল না। পরনে বিয়ের কোণের সাজ, কিন্তু চোখে এতিমের দৃষ্টি। দুলগুলো টেবিলে রেখে ফিসফিস করে বলল, কাল আমি বিবাহিত নারী হিসেবে জাগব, কিন্তু কেন মনে হচ্ছে আমাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে? কিন্তু ঘরে ঢুকলেন চাচা আব্দুল হামিদ। মুখে সেই পরিচিত হাসি নেই। তিনি আত্মবিশ্বাসের সাথে হেঁটে বাবার আরামদায়ক চেয়ারে বসলেন, পায়ের ওপর পা তুলে দিলেন। তার শ্বাসপ্রশ্বাসের শব্দ ভারী, হাতে বাবার পুরনো তসবিহ। নায়রা ভয়ে ভয়ে বলল, চাচা, খালেদ কোথায়? আপনি এখানে কেন? চাচা তার দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যা আগে কখনো দেখেনি। দয়া মায়াহীন, ধারালো ছুরির মতো ঠান্ডা। তিনি কর্কশ্বরে বললেন, অভিনয় শেষ নায়রা। আজ থেকে এখানে কোনো চাচা বা ভাতিজি নেই, আছে শুধু মনিব আর তার দাসী। যে মানুষকে বাবার পরে বাবা ডেকেছ, তার কাছ থেকে বিশ্বাসঘাতকতা পাওয়ার স্বাদ কেমন? নায়রা তার বিয়ের সাদা পোশাকে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আবিষ্কার করল এই পোশাক তার সমস্ত স্বপ্নের কাফন হয়ে গেছে। নাখিল গ্রামের রাত দীর্ঘ আর ভীতিকর হয়ে উঠল। পাশের ঘরে চাচা আর তার ছেলের হাসির শব্দ শোনা গেল। তারা গনিমত ভাগ করে নিচ্ছে। এখন মুখোশ পুরোপুরি খসে পড়বে। নায়রা জানবে আদরের স্বর্গ থেকে রাস্তার নরকে একা, ভাঙা আর বিতাড়িত হওয়ার মানে কি। চাচা আব্দুল হামিদ সকাল হওয়ার অপেক্ষা করলেন না। সেই অন্ধকার রাতে খালেদ ঘরে ঢুকল। সে নায়রাকে স্ত্রী হিসেবে নয়, ঘাড়ের বোঝা হিসেবে দেখছিল। মার্বেলের মেঝেতে তার ভারী জুতোর শব্দ, কাগজ ছেড়ে ফেলার শব্দ। খালেদ নায়রার মুখে একটি কাগজ ছুঁড়ে মারল, তার তালাকনামা। রক্ত হিম করা শীতল কণ্ঠে সে বলল, নাটক শেষ নায়রা, তুমি আমার স্ত্রী নও, এই বাড়িও তোমার নয়। তুমি ত্যাগের দলিলে সই করেছ, এখন আমাদের মাঝে তোমার কোনো জায়গা নেই। নায়রার হাত কাঁপছে, সে কাগজটা ধরে আছে। চোখের সামনে তার সাদা বিয়ের পোশাক নিকষ কালো আঁধারে ঢেকে গেল। সে একটা কথাও বলতে পারল না। বিশ্বাসঘাতকতার আঘাতে তার জিহ্বা অবশ হয়ে গিয়েছিল। তারা এতেই থামল না। চাচার স্ত্রী ঘরে ঢুকল, সাথে চাকরানীরা। তারা আলমারি খুলে নায়রার গয়না, এমনকি তার কানে থাকা দুলগুলোও চাচা নিষ্ঠুরভাবে টেনে ছিঁড়ে নিলেন। বললেন, এগুলো পারিবারিক সোনা, আর তুমি এখন পরিবারের কেউ নও। ভয়ের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। নায়রা মূর্তির মতো দাঁড়িয়ে দেখল তার ইতিহাস, মায়ের স্মৃতি আর বাবার পরিশ্রম চোখের পলকে চুরি হয়ে যাচ্ছে। সে বাবার ছবির দিকে তাকিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করল। খালেদ ছবিটা টেনে মাটিতে আছড়ে ফেলল। কাঁচ ভেঙে চুরমার হল। সেই মুহূর্তে নায়রার ভেতরে কিছু একটা ভেঙে গেল, যা সময় ছাড়া আর কেউ জোড়া লাগাতে পারবে না। তারা তাকে টেনে হিঁচড়ে পেছনের দরজার দিকে নিয়ে গেল, যে দরজা দিয়ে ময়লা বের করা হয়। খালি পায়ে দরজার চৌখাটের ঠান্ডা স্পর্শ। তারা তাকে বাইরে ছুঁড়ে ফেলল। পেছনে ছুঁড়ে দিল একটা ছোট ব্যাগ, যাতে কিছু ছেঁড়া কাপড় ছিল। তারপর বিশাল লোহার দরজা বন্ধ করে দিল। আকাশে তখন হালকা ঠান্ডা বৃষ্টি শুরু হয়েছে। নায়রা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে, ছেঁড়া বিয়ের পোশাকে কাদার মধ্যে তার ব্যাগ পড়ে আছে। গ্রামের রাস্তায় নিস্তব্ধতা। সবাই বন্ধ দরজার ওপাশে ঘুমাচ্ছে।
তাকে আত্মীয়দের প্রতারণার মুখে একা ফেলে। নায়রা উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করল। তার নরম পা রাস্তার পাথরে ক্ষতবিক্ষত হল। গাছের ছায়াগুলো দানবের মতো মনে হচ্ছিল, আর দূরের কুকুরের ডাক তার আতঙ্ক বাড়িয়ে দিচ্ছিল। যেসব বাড়ি গতকালও হাজি শাকেরের মেয়েকে স্বাগত জানাত, আজ সেগুলোর দরজায় টোকা দিতেও সে ভয় পাচ্ছিল। কে বিশ্বাস করবে বাসর রাতে রাজকন্যাকে বের করে দেওয়া হয়েছে? ঘণ্টার পর ঘণ্টা হেঁটে সে গ্রামের শেষ প্রান্তে গরিবদের পাড়ায় পৌঁছাল। সরু গলি, গায়ে গায়ে লাগানো ঘর, যেখান থেকে দারিদ্র্য আর ধৈর্যের গন্ধ আসছিল। সেখানে ক্লান্তি, ক্ষুধা আর অপমানে নায়রা লুটিয়ে পড়ল একটি পুরনো জরাজীর্ণ কাঠের দরজার সামনে। আপনারা কি ভাবছেন এটাই শেষ? মাঝে মাঝে আমাদের একদম নিচে পড়ে যেতে হয়, যাতে আমরা চিনতে পারি কে আমাদের হাত ধরে টেনে তুলবে। নায়রা এখন কাদায় পড়ে আছে, সাদা পোশাক কালিমায় মাখামাখি, কিন্তু এই ধ্বংসস্তূপের নিচে এক নতুন হৃদয় স্পন্দিত হতে শুরু করেছে। দুঃখ নয়, বরং বেঁচে থাকার ইচ্ছা। এই কাঠের দরজার পেছনে আছেন এক বৃদ্ধা। দুনিয়ার সম্পদের কিছুই তার নেই, কিন্তু তার আছে এমন কিছু যা বড় প্রাসাদে ছিল না: মমতা। ভোর হওয়ার ঠিক আগে আকাশ তখন ধূসর। সেই পুরনো দরজা খুলল। খালা হালিমা প্রতিদিনের মতো পানি ছিটাতে বেরুলেন। দেখলেন কাদার মধ্যে পড়ে আছে এক শরীর, ছেঁড়া বিয়ের পোশাকে ঢাকা। হালিমার মুখের বলিরেখা বলছিল তার বহু বছরের ধৈর্যের গল্প। নায়রার ফ্যাকাশে মুখ দেখে তিনি চমকে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন না, তুমি কে বা কি করেছ? তিনি তার ক্লান্ত শরীরটা ঝুঁকিয়ে নায়রার ঠান্ডা হাত ধরলেন এবং প্রার্থনার মতো বিড়বিড় করতে করতে তাকে ভেতরে টানলেন। হে দুর্বলদের সহায়, হে পর্দাকারী, হে দয়ালু। খালা হালিমার ঘরের ভেতরটা সরলতা আর প্রশান্তিতে ভরা। এক কোণে পুরা কাঠের গন্ধ আর গরম মৌরির সুবাস। তিনি তাকে হাতে সেলাই করা তালি দেওয়া লেপের ওপর বসালেন। নায়রা অবাক হয়ে চারপাশ দেখল। এই ছোট ঘর, যা তার প্রাসাদের একটা ঘরের সমানও নয়, সেখানে সে এমন নিরাপত্তা পেল যা চাচার প্রাসাদেও পায়নি। হালিমার হাতে গরম পানি দিয়ে নায়রার ক্ষতবিক্ষত পা ধুয়ে দেওয়া আর নরম কাপড় দিয়ে আলতো করে মুছে দেওয়া, যেন তিনি শরীরের নয়, হৃদয়ের ক্ষত সারাচ্ছেন। নায়রা কাঁদল। বের করে দেওয়ার পর এই প্রথম। এটা দুর্বলতার কান্না নয়, এটা বুকে জমে থাকা সব কষ্টের বহিঃপ্রকাশ। সে হালিমাকে সব খুলে বলল, বাবার কথা, চাচার বিশ্বাসঘাতকতা আর সেই তালাকনামা যা তখনও তার হাতে ধরা ছিল। হালিমা শান্ত নদীর মতো চুপ করে শুনলেন, মাঝে মধ্যে মাথা নাড়লেন। নায়রা থামালে তিনি শান্ত গলায় বললেন, মারে, যে তোমার টাকা চুরি করেছে সে তোমার ভাগ্য চুরি করতে পারেনি। ঘর পাথর দিয়ে বানানো যায়, কিন্তু সম্মান ধৈর্য দিয়ে গড়তে হয়। তুমি এখানে আমার মেয়ে। এই ঘর ছোট হতে পারে, কিন্তু যাদের জন্য পৃথিবী ছোট হয়ে যায় তাদের জন্য এই ঘর যথেষ্ট বড়। ঘরের কোণে ছিল একটি পুরনো সেলাই মেশিন, তার উপর এক টুকরো এমব্রয়ডারি করা কাপড়। এটাই ছিল হালিমার একমাত্র আয়ের উৎস। নায়রা সেটার কাছে গিয়ে ঠান্ডা ধাতু স্পর্শ করল। মনে পড়ল ছোটবেলায় সে সেলাই পছন্দ করত। বাবা তাকে শহর থেকে সেরা সুতা এনে দিতেন। নায়রা সুই সুতা হাতে নিল এবং তার ছেঁড়া জামাটা রিপু করার চেষ্টা করল। মেশিনের শব্দ ভোরের নীরবতা ভাঙা একমাত্র শব্দ। সেই প্রথম সেলাইটা ছিল বিশ্বব্রহ্মাণ্ডের কাছে নায়রার ঘোষণা যে সে মরবে না, সে তার জীবনের সুতোগুলো নতুন করে বুনবে। প্রতিটি ফোরে অদম্য ধৈর্য। দেখেছেন আল্লাহ কিভাবে মানুষের মাধ্যমে রিজিক পাঠান? হালিমার সোনা ছিল না দেওয়ার মতো, কিন্তু তিনি নায়রাকে তার চেয়ে দামি কিছু দিলেন। তিনি তাকে আশ্রয় দিলেন যখন সে নিরাশ্রয়। নায়রা এখন গভীর ঘুমে। রুটি আর মৌরির ঘ্রাণ তার স্বপ্ন পাহারা দিচ্ছে। সে আর প্রতারিত উত্তরাধিকারী নয়, সে এখন লড়াকু নায়রা। আমরা দেখব এক জাদুকরী হাতের জন্ম, আর দেখব কিভাবে এই ছোট্ট ঘরটি সৌন্দর্য পিপাসু আর হকের পথে ফিরে আসাদের গন্তব্যে পরিণত হয়। খালা হালিমার বাড়িতে প্রথম কদিন নায়রা ঘুমের মধ্যে চমকে উঠত। স্বপ্নে দেখত সেই লোহার দরজা তার ওপর বন্ধ হয়ে যাচ্ছে। হালিমা কাছে এসে নিচু স্বরে দোয়া পড়তেন। এক রাতে হালিমা বললেন, ব্যথা পাওয়া লজ্জার নয় মা, লজ্জা হল ব্যথাকে আমাদের ভেঙে ফেলতে দেওয়া। এই কথাটা নায়রার হৃদয়ে চাবিকাঠির মতো গেঁথে গেল। মাস পেরোল। খালা হালিমার বাড়ির সেই ছোট্ট কোণটি এক কর্মচঞ্চল মৌচাকে পরিণত হল। নায়রা ভোরের আলো ফোটার সাথে সাথে উঠত। নাস্তা করার আগেই সে পুরনো মেশিনের পেছনে বসত। লোহার চাকা ঘোড়ার শব্দ, রেশমের স্পর্শ আর লিলেনের খসখসে ভাব। নায়রা সাধারণ জামা সেলাই করত না,
সে তার যন্ত্রণা দিয়ে শিল্পের ক্যানভাস আঁকত। সে রেশমের সাথে সোনালি সুতার এমন মিশ্রণ ঘটাত যা গ্রামে আগে কেউ দেখেনি। প্রাসাদের আভিজাত্য আর গলির সরলতার এক অদ্ভুত মিশ্রণ। সুঁই কাপড়ের ভেতর দিয়ে ঢোকা আর বের হওয়ার সময় চকচক করত, যেন প্রতিটি ফোড়ের সাথে সে তার আত্মার ছিদ্রগুলো সেলাই করছে। দরিদ্র পাড়ার মহিলারা নায়রার তৈরি পোশাক পরতে শুরু করল। দ্রুত সেই খবর আগুনের মতো ধনীদের পাড়ায় ছড়িয়ে পড়ল। শুনেছ হালিমার গলির সেই রহস্যময়ী দর্জির কথা? সে এমন পোশাক বানায় যা শুধু রানীদেরই মানায়। ছোট ঘরটির সামনে মহিলাদের ভিড় জমতে শুরু করল। নায়রা নীরবে কাজ করত, কাপড় থেকে চোখ তুলত না, অতীতের কথা বলত না। সে পরিচিত হল সোনালি হাতের কারিগর হিসেবে। নতুন কাপড়ের গন্ধ আর হালিমার জ্বালানো ধূপের গন্ধ। নায়রা প্রতিটি পয়সা জমাত, লোভের জন্য নয়, সেই দিনের প্রস্তুতির জন্য যেদিন সে লুণ্ঠনকারীদের মুখোমুখি হবে। সে সৌন্দর্যের এক সেনাবাহিনী তৈরি করছিল বৃষ্টির দিনের সুরক্ষার জন্য। একদিন সরু গলির মুখে এক বিলাসবহুল ঘোড়ার গাড়ি থামল। তা থেকে নামলেন এক গম্ভীর ভদ্রলোক, গায়ে দামি পশমি আলখেল্লা। তার পেছনে ছাতা হাতে এক পাহারাদার। ইনি হলেন সাইয়েদ বদর, রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং আমিরের ঘনিষ্ঠ বন্ধু। নিচু দরজা দিয়ে মাথা নিচু করে তিনি সেই সাধারণ ঘরে ঢুকলেন। তার চোখ পড়ল নায়রার ওপর, যে একটি বেগুনি পোশাকে মুক্তার কাজ করছিল। ঘরে পিন পতন নীরবতা। বদর, যিনি বিশ্ব ঘুরেছেন এবং সেরা সব জিনিস দেখেছেন, তিনি এই সাধারণ জায়গায় কাজের এমন নিখুঁত ফিনিশিং দেখে স্তম্ভিত হলেন। নায়রার আত্মবিশ্বাসী দৃষ্টি যা কোনো ব্যবসায়ীর গাম্ভীর্যে টলল না। সে একবার সব হারিয়েছে, তাই এখন আর কাউকে ভয় পায় না। বদর সাধারণ জামা কিনতে আসেননি, তিনি এসেছেন এমন প্রতিভার খোঁজে যে আমিরের ছেলের বিয়ের পোশাক ডিজাইন করবে। তিনি টেবিলের কাছে গিয়ে আঙুলের ডগা দিয়ে এমব্রয়ডারি স্পর্শ করলেন। কাপড়ের খসখসে শব্দ। তিনি গভীর স্বরে বললেন, মা, আমি প্যারিস আর ইস্তাম্বুলের প্রাসাদে অনেক পোশাক দেখেছি, কিন্তু এমন জীবন্ত সেলাই আমি কোথাও দেখিনি। তোমাকে এই শিল্প কে শিখিয়েছে? নায়রা শান্তভাবে উত্তর দিল, জীবন আমাকে শিখিয়েছে কিভাবে সুতো দিয়ে আমার ভাঙা অংশগুলো জোড়া লাগাতে হয় জনাব। সেই মুহূর্তে বদর তার মধ্যে শুধু একজন দুঃখ দর্জিকে দেখলেন না, দেখলেন গরিবের বেশে লুকিয়ে থাকা এক রাজকন্যাকে। তিনি তাকে শুধু কাজের প্রস্তাব দিলেন না, বরং তার কর্মশালার রাজধানীতে তার তত্ত্বাবধানে স্থানান্তরিত প্রস্তাব দিলেন। বুঝলেন তো, প্রতিভাই একমাত্র সম্পদ যা কেউ আপনার কাছ থেকে চুরি করতে পারে না। চাচা জমি, বাড়ি, সোনা সব নিয়েছে, কিন্তু নায়রা আঙুলের আলো নিতে পারেনি। আজ রাতে নায়রা তার ছোট কারখানাটির দিকে শেষবারের মতো কৃতজ্ঞ চিত্তে তাকাল। সে নতুন এক জগতে পা রাখছে, ক্ষমতা আর প্রাসাদের জগৎ, কিন্তু এবার এতিম হিসেবে নয়, একজন সৃজনশীল হিসেবে যাকে বড়রা সমীহ করে। সম্মানের সুতো দিয়ে ফেরার পথ বোনা শুরু হলো। আমরা দেখব কিভাবে বদর সেই তরবারি হয়ে উঠবেন যা নায়রা অন্ধকারের বিরুদ্ধে ব্যবহার করবেন। সাফল্য একবারে আসেনি। এমন রাত গেছে যখন নায়রা ক্লান্তিতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। আঙুল ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, কিন্তু প্রতিটি নিখুঁত সেলাই তাকে এক গোপন আনন্দ দিত, নীরব বিজয়ের আনন্দ। সে নিজেকে বলতো, আমি কাপড় সেলাই করছি না, আমি নিজেকে নতুন করে গড়ছি। নায়রা খালা হালিমাকে নিয়ে সাইয়েদ বদরের বিলাসবহুল গাড়িতে করে রাজধানীতে পাড়ি জমাল। গ্রানাইট পাথরে বাঁধানো রাস্তায় ঘোড়ার খুরের শব্দ। নায়রা অবাক হয়ে দেখল বিশাল সব অট্টালিকা আর ঝুলন্ত বাগান, যা সে শুধু বাবার গল্পেই শুনেছিল। নতুন কর্মশালায় পৌঁছাল। এটা শুধু ঘর নয়, যেন ছোটখাটো এক প্রাসাদ। কারুকাজ করা ছাদ, রঙিন কাচের জানালা দিয়ে রংধনু হয়ে সূর্যের আলো রেশমের উপর পড়ছে। ওক কাঠের টেবিল আর চন্দন কাঠের সুবাস। নায়রা মাঝখানে দাঁড়িয়ে ভয় পেল না, বরং মনে হল সে তার আসল বাড়িতে ফিরে এসেছে। সৈয়দ বদর দূর থেকে নায়রাকে লক্ষ্য করতেন। দেখতেন সে কিভাবে সমাজের উঁচু স্তরের মহিলা আর রাজকন্যাদের সাথে মিশছে। সে তাদের সাথে অত্যন্ত বিনয়ের সাথে, কিন্তু এমন এক আভিজাত্য ও গর্ব নিয়ে কথা বলত যা একমাত্র জন্মগত ধনীদেরই থাকে। কাপড় মাপার ভঙ্গি আর দাম নিয়ে আলোচনার সময় তার স্থির দৃষ্টি। বদর, যার সব ছিল শুধু প্রশান্তি ছাড়া, তিনি অনুভব করলেন তার মন এই মেয়েটির দিকে ঝুঁকছে।
নদীর ধারে কর্মশালার বারান্দায় তাদের সান্ধ্যকালীন আড্ডা, যেখানে বদর তার জন্য সেরা সিলন চা নিয়ে আসতেন। এক রাতে তিনি জিজ্ঞেস করলেন, নায়রা, তোমার হাত রেশম সেলাই করে, কিন্তু তোমার কথার পেছনে মনে হয় তলোয়ার আর ক্ষত লুকানো। তুমি আসলে কে? এই চেহারা কোনো গরিব গলিতে জন্মাতে পারে না। সেই রাতে পূর্ণিমার চাঁদের আলো নদীতে প্রতিফলিত হওয়ার সময় নায়রা তার মন খুলে দিল। সে বলল নাখিল বাড়ির কথা, হাজি শাকেরের কথা, যাকে বদর উত্তরের অন্যতম সম্মানিত ব্যবসায়ী হিসেবে চিনতেন। সে বলল সেই বিশ্বাসঘাতকতার রাতের কথা, চাচা আব্দুল হামিদ আর খালেদের কথা, কিভাবে তারা তার নাম আর বাবার ছবিটুকুও কেড়ে নিয়েছে। বদরের প্রতিক্রিয়া। তিনি চেয়ারের হাতল এত জোরে চেপে ধরলেন যে হাড় সাদা হয়ে গেল। তার চোখ রাগে জ্বলে উঠল। তিনি আমি দুঃখিত বললেন না। তিনি বিচারকের মতো গম্ভীর স্বরে বললেন, নায়রা, তুমি আশ্রয় খুঁজছিলে, আর এখন তুমি এক সেনাবাহিনী পেয়েছ। যে অধিকার এক টুকরো কাগজ দিয়ে হারিয়েছ তা তলোয়ারের ডগায় ফিরে আসবে, আইন আর ক্ষমতার তলোয়ার। বেশি দিন গেল না, বদর নায়রাকে বিয়ের প্রস্তাব দিলেন। করুণা করে নয়, তার অদম্য আত্মার প্রেমী পড়ে। বদরের প্রাসাদে অনুষ্ঠিত হল এক রাজকীয় বিয়ে, যেখানে খোদ আমির বরের বন্ধু হিসাবে উপস্থিত ছিলেন। নায়রার পরনে ছিল নিজের হাতে বানানো পান্না খচিত সাদা পোশাক, যা তার বাবার গার্ডেনের রঙের মতো। উপস্থিত সবার মুগ্ধ দৃষ্টি। বদরের পাশে সে রানীর মতো হাঁটছিল, যে তার সিংহাসন ফিরে পেয়েছে। সেদিন রাতে নায়রা শুধু বিয়ে উদযাপন করেনি, সে উদযাপন করেছে তার অর্জিত শক্তি। সে এখন মিসেস নায়রা, রাজ্যের সেরা ব্যবসায়ীর স্ত্রী এবং আমিরের প্রাসাদের ঘনিষ্ঠ। এখন সে প্রতিশোধের মানচিত্র আঁকতে শুরু করল। দেখলেন সময়ের চাকা কিভাবে ঘোরে? যে দরজার নিচ দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সে এখন রাজকীয় দরজা দিয়ে ফিরছে। যারা ভেবেছিল তার আলো নিভিয়ে দিয়েছে, তারা বোঝেনি যে তারা তার ভেতরে এমন আগুন জ্বালিয়ে দিয়েছে যা তাদের মিথ্যে সিংহাসন পুড়িয়ে ছাই করে দেবে। নায়রা এখন আরামের জন্য ঘুমায় না, সে স্বপ্ন দেখে সেই মুহূর্তের যখন তার পা আবার নাখিল বাড়ির মাটিতে পড়বে। তবে এবার একা নয়, পাশে বদর, আমিরের সমর্থন আর বুকে সত্যের সাহস। নায়রা শুধু তার টাকা ফেরত চায় না, সে চায় অন্যায়ের শেকড় উপরে ফেলতে। বদরের প্রাসাদের অফিস কক্ষ, দেয়ালে গ্রামের ম্যাপ আর জমির দলিল, কলমের খসখস শব্দ। নায়রা বড় উকিল আর আমিরের দেওয়ানি আদালতের প্রধানের সাথে বসে আছে। বদর জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন আর শুনছেন নায়রা কিভাবে নিখুঁতভাবে জালিয়াতির ব্যাখ্যা দিচ্ছে। তার আঙুল পুরনো সই আর চাচার জাল করা সইয়ের পার্থক্য দেখাচ্ছে। ওদিকে নাখিল বাড়িতে তখন আর এক অন্ধকার নেমে এসেছে। চাচা আব্দুল হামিদ আর ছেলে খালেদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। অযত্নে বাড়ির কোনায় শ্যাওলার গন্ধ। খালেদ জুয়ায় রাত কাটায়, আর চাচা ভয়ের অসুখে ধরেছে। দরজায় কেউ টোকা দিলেই ভাবেন ভাই শাকেরের ভূত বুঝি ফিরে এলো। বাতাসের শীষ প্রাসাদের খালি বারান্দায়। হাজি শাকেরের লাগানো গাছগুলো শুকিয়ে যাচ্ছে, কারণ বাড়ির বাসিন্দাদের সেগুলোকে পানি দেওয়ার মতো মন নেই। গ্রামে ফেরার দিন এলো। নায়রা একা একটা গাড়িতে গেল না, তার সাথে ছিল ডজনখানেক আরবি ঘোড়া আর আমিরের দেওয়ানি অফিসের প্রতীক সম্বলিত গাড়ির এক বিশাল বহর। সূর্যের আলোয় বর্মের ঝলকানি আর ঘোড়ার খুরের আওয়াজ যেন সত্যিকারের যুদ্ধের দামামা। নায়রা মাঝখানের গাড়িতে বসা, পরনে রূপালি সুতার কাজ করা কালো পোশাক, মাথায় সাধারণ কিন্তু রাজকীয় তাজ। গ্রামের সীমানায় পৌঁছতেই তার হৃৎস্পন্দন বেড়ে গেল। প্রতিটি কমলা গাছ দেখে তার বুক কাঁপছিল। সে ভীত ছিল না, সে প্রস্তুত ছিল। প্রাসাদে ঢোকার আগে বহরটি গরিবদের পাড়ায় থামল। মানুষ অবাক হয়ে দেখল রাজকীয় বহর খালা হালিমার ভাঙা ঘরের সামনে থামছে। নায়রা গাড়ি থেকে নেমে সবার সামনে মাটিতে বসে হালিমার পায়ে চুমু খেল। হালিমার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি বিশ্বাস করতে পারছেন না এই রানী সেই মেয়ে যাকে তিনি কাদায় কুড়িয়ে পেয়েছিলেন। নায়রা ফিসফিস করে বলল, খালা, আজ আমি শুধু আমার বাড়ি ফিরে পাব না, আজ আমি এই গ্রামের প্রতিটি মজলুমের সম্মান ফিরিয়ে আনব। আমার পাশে এসে বসুন। আপনি আমাকে শিখিয়েছেন সব ছিঁড়ে যাওয়ার পর কিভাবে আশার সুতো ধরতে হয়। দেখলেন আল্লাহ কিভাবে উপলক্ষ তৈরি করেন। পেছনের দরজা দিয়ে পালানো নায়রা আজ প্রধান ফটকে অজেয় শক্তি নিয়ে দাঁড়িয়ে। চাচা আব্দুল হামিদ দূর থেকে ঘোড়ার শব্দ শুনছেন, ভাবছেন বাতাস। কিন্তু এ বাতাস নয়, এ সেই ঝড় যা তার মুখোশ চিরতরে উড়িয়ে দেবে। প্রাসাদ ধসে পড়বে আর সত্যের পতাকা উড়বে নাখিল বাড়িতে। আগের রাতে নায়রা ঘুমায়নি।
সে জানালার পাশে বসে ঘুমন্ত রাজধানীর দিকে তাকিয়েছিল। সে তার কবজির এক ছোট ক্ষতচিহ্নে হাত বুলাল। সেই রাতের স্মৃতি। বিড়বিড় করে বলল, কাল আমি আমার অধিকার চাইব না, আমি তা ছিনিয়ে নেব। বিশাল লোহার গেটের সামনে রাজকীয় বহর থামল। জোর করে গেট খোলার ক্যাচ ক্যাচ শব্দ, প্রাঙ্গণে রক্ষীদের ছড়িয়ে পড়ার পায়ের শব্দ, যে প্রাঙ্গণ একসময় নায়রার ছিল। চাচা আব্দুল হামিদ বারান্দায় দাঁড়িয়ে কাঁপছিলেন। রাজকীয় পতাকা আর বদরের ঘোড়া দেখে তিনি আতঙ্কিত। খালিদ টলটলেতে বেরুল, সাহসী সাজার চেষ্টা করল, কিন্তু চোখে ছিল সীমাহীন ভয়। তাদের কালো অন্তর আর সত্যের সাদা আলোয় চারপাশ ঘেরা। নায়রা গাড়ি থেকে নামল, তার পায়ের শব্দ, যেখান থেকে তাকে একদিন খালি পায়ে বের করা হয়েছিল, আজ তার পায়ে দামি জুতো, হাঁটা চলায় মার্বেল কাঁপানো দাপট। সে মাথা তুলে বারান্দার দিকে তাকাল। চাচার দিকে তার দৃষ্টিতে ঘৃণা ছিল না, ছিল শীতল ন্যায় বিচার। সবাই চুপ, এমনকি বাতাসও। শান্ত কিন্তু ভারী গলায় সে বলল, যা প্রাসাদের কোনায় কোনায় পৌঁছল, চাচা, আমি অনেক দিন ছিলাম না, কিন্তু বাড়ির মালিক কখনো ভোলে না সে চাবি কোথায় রেখেছে। চাচার হাত থেকে তসবি পড়ে গিয়ে দানাগুলো ছড়িয়ে গেল, ঠিক যেমন তার মিথ্যে আভিজাত্য চূর্ণ হল। বিচারক এগিয়ে এলেন, হাতে আমিরের সিল মারা চামড়ার নথি। তিনি পড়তে শুরু করলেন। তদন্ত এবং জালিয়াতি প্রমাণ হওয়ায় হাজী শাকেরের সমস্ত সম্পত্তি তার মেয়ে নায়রাকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো এবং আব্দুল হামিদ ও তার ছেলে খালেদকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হলো। খালেদ পালানোর চেষ্টা করল, কিন্তু ইঁদুরের মতো ধরা পড়ল। চাচা হাঁটু গেড়ে বসে নায়রার কাছে ভিক্ষা চাইলেন। নায়রা পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে বলল, তোমরা আমার আর এতিমের টাকা খেয়েছ, এখন জেলখানার পেছনে বসে নিজেদের অনুশোচনা খাও। রক্ষীরা তাদের হাত কড়া পরিয়ে নিয়ে গেল। লোহার শেকলের শব্দ আর চাচার নিষ্ফল কান্না। নায়রা বড় বসার ঘরে ঢুকল, দেখল বাবার সেই ভাঙা ছবিটা। সে সেটা তুলে ধুলো মুছল। ভাঙা কাচে আঙুল বোলাতেই মনে হলো বাবার আত্মা আবার ঘরে ফিরে এসেছে। সে সব জানালা খোলার নির্দেশ দিল, যাতে রোদ ঘোকে আর গত কয়েক মাসের অন্যায়ের গন্ধ দূর হয়। আসবাবপত্রের ওপর আলোর নাচ দেখলেন। মিথ্যের ওপর গড়া প্রাসাদ কিভাবে সত্যের এক সুঁইয়ের খোঁচায় ধসে পড়ল। জালেমভাবে রাত অনেক লম্বা, কিন্তু ভোরের কাছে সবসময় বন্ধ দরজার চাবি থাকে। নাইরা এখন বাবার চেয়ারে বসে, পাশে খালা হালিমা, আর বদর গর্ব নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। ন্যায় বিচার এখন আর শুধু বইয়ের শব্দ নয়, গ্রামের মানুষের নিঃশ্বাসের বাস্তবে পরিণত হল। জালেমরা চলে যাওয়ার পর নাইরা শুধু বাড়িই ফেরত নিল না, সে প্রতিটি কোণা থেকে অপমানের স্মৃতি মুছে ফেলার সিদ্ধান্ত নিল। শ্রমিকরা দেয়ালগুলো হালকা জেসমিন রঙে রাঙিয়ে দিল। গোলাপ জলের গন্ধে করিডোর মম করতে লাগল। নায়রা সব তদারকি করছিল, তবে এবার রেশমি পোশাকে নয়, হালিমার বাড়ির মতো সাধারণ পোশাকে। যেন সে নিজেকে মনে করিয়ে দিচ্ছে সে কোথা থেকে শুরু করেছিল। নতুন পর্দাগুলো সকালের বাতাসে উঠছে, ঘোষণা করছে নাখিল বাড়ি আবার শ্বাস নিতে শুরু করেছে। নায়রা গরিবদের গলি ভুলল না। প্রতিদিন প্রাসাদ থেকে বড় গাড়ি বোঝাই কাপড় আর খাবার যেত। সে প্রাসাদের একটা অংশ এতিম মেয়েদের সেলাই শেখানোর জন্য বিনামূল্যে স্কুল বানালো। যে উঠোন একসময় বিশ্বাসঘাতকতার মঞ্চ ছিল, তা এখন মেয়েদের হাসিতে মুখর। খালা হালিমা হলেন প্রধান শিক্ষিকা। নায়রা মাটিতে বসে মেয়েদের হাত ধরে প্রথম ফোর তোলা শেখাত, যেমন হালিমা তাকে শিখিয়েছিলেন। এক শান্ত গোধূলি লগ্নে নায়রা আর বদর বাবার কবরে গেল। কবরের নিস্তব্ধতা আর গাছের পাতার শব্দ। নায়রা কবরে বাবার প্রিয় কমলা ফুলের তোড়া রাখল। রাতের নিস্তব্ধতায় সে ফিসফিস করে বলল, বাবা, হক তার মালিকের কাছে ফিরে এসেছে। তোমার বাড়ি এখন কল্যাণে পূর্ণ। তোমার নামে কোনো কালিমার দাগ নেই। তুমি শান্তিতে ঘুমাও। তোমার মেয়ে এখন আর সেই ভাঙা এতিম নয়, সে এখন সবার আশ্রয়স্থল। বদর তার হাত শক্ত করে ধরল, যেন নতুন করে প্রতিজ্ঞা করল সে সব সময় তার পাশে পাহাড়ের মতো থাকবে। নায়রা প্রাসাদের উঠোনে বিশাল ভোজের আয়োজন করল। শুধু গণ্যমান্যরা নয়, গ্রামের সব গরিব মানুষ সেখানে আমন্ত্রিত ছিল। তামার বড় বড় পাতিলে রান্নার ঘ্রাণ, পাম গাছের নিচে সারিবদ্ধ টেবিল। আমিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নায়রা আর বদরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। সবাই অনুভব করল
ন্যায় বিচার শুধু আইন নয়, এটি রুটির মতো যা সবাই ভাগ করে খায়। থালা বাসনের শব্দ আর নির্মল হাসি বছরের পর বছরের দুঃখ ধুয়ে দিল। সবকিছুর পর নায়রা বাগানে একা বসল। সে আর প্রতিশোধের কথা ভাবছিল না, সে ভাবছিল শান্তির কথা। সে বুঝল সবচেয়ে বড় যুদ্ধ শত্রুর সাথে জয়ী হওয়া নয়, বরং নিজের ভেতরের যুদ্ধে জয়ী হওয়া। আলো নিভে এলো, অতিথিরা চলে গেল। বাড়িটি চাঁদের রূপালি আলোয় ভাসছে। দরজা বন্ধ হওয়ার মৃদু শব্দ আর পাম পাতার দোল। নায়রা তার বড় বারান্দায় দাঁড়িয়ে শান্ত গ্রামের দিকে তাকিয়ে। পরনে নরম সুতির পোশাক, পায়ের নিচে ঠান্ডা মার্বেল। ছায়ার ভয় আর নেই। যে বাড়িতে একসময় বিশ্বাসঘাতকতা ছিল, আজ তা শান্তিতে স্পন্দিত। লেবু ফুলের গন্ধে বুক ভরে শ্বাস নিল। বদর এসে নায়রার কাঁধে চাদর জড়িয়ে দিল শীত থেকে বাঁচাতে। বেশি কথা হল না, কারণ প্রকৃত সুখের মুহূর্তে শব্দ বোঝা মনে হয়। দুজনে তারার দিকে তাকিয়ে রইল। নায়রা ফিসফিস করে বলল, জানো বদর, আমি ভাবিনি রাত কখনো এত সুন্দর হতে পারে। বদর হেসে বলল, রাত তো একই আছে নায়রা, সেই বের করে দেওয়ার রাত আর এই রাত। কিন্তু তোমার মন বদলে গেছে। যখন তুমি নিজের জন্য জয়ী হলে, তখন পুরো বিশ্ব তোমার দিকে হাসল। নায়রার শান্ত হাসি। সে বদরের কাঁধে মাথা রেখে কৃতজ্ঞতায় চোখ বন্ধ করল। নায়রা ঘরে ঢুকল, সেই পুরনো আয়নার পাশ দিয়ে। আয়নায় তার প্রতিবিম্ব। সে আর সেই ভাঙা মেয়েটি নয়, সে এক নারী যে নিজের হাতে ভাগ্য গড়েছে। সে দেখল খালা হালিমার দেওয়া সেই পুরনো কাঁচিটা তার দামি গয়নার পাশে রাখা। মোমবাতির আলোয় সেটা চকচক করছে। সে তাতে হাত রেখে বলল, ধন্যবাদ প্রতিটি যন্ত্রণাদায়ক ফোড়কে। তোমাদের কারণেই আজ আমি এখানে। সে একে একে মোমবাতি নেভাতে লাগল, যতক্ষণ না শুধু চাঁদের আলো রইল। আর এখন, হে বন্ধুরা, যারা এই দীর্ঘ যাত্রায় আমাদের সাথে ছিলেন, নায়রা এখন তার নরম বালিশে মাথা রেখেছে। তার নিয়মিত শ্বাস-প্রশ্বাসের শব্দ, চোখের পাতা ভারী হয়ে আসছে। নায়রার গল্প শেষ হল, সত্য ফিরে এলো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। কল্পনা করুন, আপনি এখন সেই নাখিল বাড়িতে। দূরের নদীর শব্দ শুনছেন, শরীরে উষ্ণতা অনুভব করছেন। সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। যেমন চাচার জুলুম আর ছেলের প্রতারণা চলে গেছে। আপনি এখন নিরাপদ, আপনি শান্তিতে আছেন। নায়রা ঘুমাক, গ্রাম ঘুমাক, আর গল্পের পাতা বন্ধ হোক এক নতুন ভোরের প্রতিশ্রুতিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের হৃদয়কে, যা নায়রার ব্যথায় ব্যথিত হয়েছে এবং তার জয়ে আনন্দিত হয়েছে। শুভরাত্রি, আর রেশমের সুতোর মতো নরম ও পবিত্র স্বপ্ন দেখুন। দেখা হবে।